মা বাবা, তোমরা কি কোথাও বেরোচ্ছ? তোমাদের দেখে মনে হচ্ছে কোথাও তোমরা যাচ্ছ। হ্যাঁ রে মা, আমি আর তোর বাবা একটু শহরে যাচ্ছি তোর আর খুকির জন্য কিছু কেনাকাটা করতে। অনেক দিন তো হলো তোদের দু বোনকে কিছু কিনে দেই না, তাই আর কি রে। তুমি সত্যি বলছো মা? কি মজা কি মজা। মা তবে শোনো, আমাদের জন্য একটা সুন্দর গলার হার নিয়ে আসবে, কেমন? ঠিক আছে রে মা, তুই কোনো চিন্তা করিস না, আজ তোদের জন্য অনেক কিছু কিনে নিয়ে আসবো। কিন্তু মা, তুমি আর বাবা একা যাচ্ছ কেন? আমাদেরও নিয়ে যাও, বোন আর আমি অনেকদিন হলো শহরে যাই না। তোরা দু বোন ওখানে গিয়ে কি করবি বলতো? তার থেকে বরং তোরা দু বোনই বাসায় খেলাধুলা কর, কেমন? ঠিক আছে মা। এরপর টোনা আর টুনি শহরে চলে যায়। এই বোন বোন, শুনেছিস বাবা আর মা আমাদের জন্য শহরে শপিং করতে গেছে। কি মজা কি মজা। তুই সত্যি বলছিস দিদি? আমার ভীষণ আনন্দ হচ্ছে রে। মা বাবা কখন ফিরবে বলতো? এই তো সন্ধ্যা হওয়ার আগে। এখন চল আমরা দুজন খেয়ে নেই, তারপর না হয় খেলবো। এরপর ওরা দু বোন খুশি হয়ে খাবার খায়, আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। দিদি, এই দিদি, সকাল গড়িয়ে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু বাবা মা এখনো ফিরছে না কেন বলতো? বাবা মা আরো কতক্ষণ পর ফিরবে? আমার যে খুব চিন্তা হচ্ছে ওদের জন্য। কাঁদিস না রে বোন, আর কাঁদিস না, আমারও যে ভীষণ চিন্তা হচ্ছে। মা বাবা তো এত দেরি করে ফেরার কথা না, তাহলে কোনো বিপদ হলো না তো? না, এসব আমি কি ভাবছি। চল বোন, আমরা এগিয়ে গিয়ে দেখি ওরা কত দূর। এরপর টুকি আর খোকে যেই না বা বাড়িয়েছে, তখনই বান্টি কবিতর টুনি আর টোনার মৃতদেহ নিয়ে বাড়িতে আসে। এ কি, এগুলো আমি কি দেখছি? মা বাবা, তোমরা ওঠো, তোমরা এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। দেখো দেখো আমাদের, এসব কি করে হলো এসব? কাঁদিস না টুকিমা, এ সব কিছুই যে নিয়তি। তুই ভেঙে পড়লে তোর ছোট্ট বোনটাকে কে দেখে রাখবে বলতো? মা টুকি, আজ শহরে যাওয়ার পথেই তোদের বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি সেই পথ দিয়ে যাওয়ার সময় দাদা বৌদিকে পড়ে থাকতে দেখি। এ হতে পারে না। মা, ও মা, ওঠো মা, মা ওঠো না, আমরা তো বোন তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। মা দেখো, কোনো কান্না করছে, তুমি না বোনের কান্না সহ্য করতে পারো না? ওঠো মা। দিদি, এই দিদি, এটা কি হয়ে গেল রে? বাবা মা আমাদের ছেড়ে কোথায় চলে গেল? কাঁদিস না রে বোন, আর কাঁদিস না। আজ থেকে আমি তোর সব, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর সবকিছু দেখে রাখবো। এসব বলে ওরা দু বোনই অনেক কান্না করতে থাকে, আর কান্না করতে করতে ওরা দু বোন ওদের বাবা মায়ের সৎকার করায়। বোন, এই বোন, এখনো বসে আছিস যে? ঘুমাবি কখন বলতো? আয় ঘুমাবি, আয়। দিদি, দিদি রে, মাকে ছাড়া আমার একটুও ঘুম আসছে না রে। আমি মায়ের কাছে ঘুমাবো, তুই আমাকে মা এনে দে না রে দিদি। কাঁদিস না রে বোন, কাঁদিস না, মা যে আর ফিরবে না। তার থেকে তুই আমার কাছে আয় রে বোন, আমি তোকে গান শুনিয়ে গল্প শুনিয়ে ঘুম পাড়াবো। আমি অনেক গল্প শিখেছি মায়ের কাছে, জানিস? এসব বলে টুকি টুনটুনকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে দেয়। বোনকে তো ঘুম পাড়িয়ে দিলাম, ঘরে যা টাকা পয়সা খাবার ছিল সব তো শেষ, এবার কি হবে কিছুই বুঝতে পারছি না। এভাবে চিন্তা করতে করতে টুকিও সেখানেই ঘুমিয়ে পড়ে। টুকি, এই টুকি, এখনো ঘুমিয়ে থাকলে কি চলবে? ওঠ, আয় বলছি, এক্ষুনি বেরিয়ে আয় বলছি। কি হয়েছে মাসি? সকাল সকাল তুমি আমাদের বাড়িতে? কি হয়েছে বলো? সে কি আর বাকি রে, তোর মরা বাপ মা যে আমাদের কাছে টাকাগুলো ধার নিয়েছিল, সেগুলো কে শোধ করবে শুনি? টাকা? কিসের টাকা? বাবা মা কবে তোমাদের কাছ থেকে ধার নিয়েছিল শুনি? আমরা তো বোন তো এগুলোর কিছুই জানি না। তোদের এসব বলে যায়নি, তাতে আমি কি করব বল? আমি অত কিছু বুঝতে চাই না। তোদের দু বোনকে আমি 1 মাসের সময় দিলাম, এর মধ্যে আমার 5,000 টাকা তোরা শোধ করে দিবি, নয়তো এই বাসা থেকে তোদের বের করে দিব আমি। এসব বলে কাকুলি কাক আর কালু কাক সেখান থেকে চলে যায়।
দিদি, এই দিদি, ও মাসিটা এসব কি বলে গেল রে? অত টাকা আমরা কোথায় পাবো বল? জানি না রে বোন, জানি না আমি অত টাকা কোথায় পাবো। এদিকে তো ঘরেও কোনো খাবার নেই। আমি তো পুরো জঙ্গলেই ঘুরলাম, কিন্তু কোনো কাজ পাচ্ছি না। তোর খুব খেতে পেয়েছে না রে বোন? ঘরে একটু মুড়ি আছে, ওগুলো তুই খেয়ে নে তো। এরপর টুকি খুকিকে সেই মুড়িগুলো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এভাবে কয়েকদিন কেটে যায়। দিদি, এই দিদি, আমার অনেক খিদে পেয়েছে রে দিদি, আমাকে কিছু খেতে দে না রে দিদি। খিদের জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না রে। কাঁদিস না বোন, কাঁদিস না। চল আমরা একটু জঙ্গলে যাই, গিয়ে দেখি তোকে কিছু ফল সংগ্রহ করে দিতে পারি কিনা। এরপর ওরা দু বোন মিলে জঙ্গলে যায়। আর এমন সময় ওরা একটি সুন্দর ফুল দেখতে পায়। দিদি, এই দিদি, হ্যাঁ ফুলটা কত সুন্দর, আমি ফুলটা ছিঁড়ে দিদি। ঠিক আছে রে বোন। এরপর খুকি যেই না ফুলটা ছুঁয়েছে, অমনি সেই ফুল থেকে একটি পরী বেরিয়ে আসে। আর এ দেখে তো ওরা দু বোন ভীষণ অবাক হয়ে যায়। ভয় পেও না তোমরা, আমি ইচ্ছে পড়ি। আসলে আমি এতদিন এক তান্ত্রিকের অভিশাপে ফুল হয়েছিলাম, কিন্তু এই সৎ নিষ্ঠাবান পাখির ছানার স্পর্শে আমি আবার আমার আসল রূপ ফিরে পেলাম। তোমাদের দু বোনকে অনেক ধন্যবাদ। এখন আমি যদি তোমাদের সাহায্য করতে পারি তাহলে আমি অনেক খুশি হব। না না পরি, আমরা এর বিনিময়ে তোমার কাছ থেকে কিছুই নেব না। আমি তোমাদের খুশি মনে সাহায্য করতে চাই। আচ্ছা, তোমাদের দু বোনের মুখ এত শুকনো লাগছে কেন? তোমাদের বাবা মানে? এরপর ওরা দু বোন পরীকে সবটা খুলে বলে। সবটা শুনে পরীর অনেক কষ্ট হয়। আর পরে জাদু করে একটি কচু গাছ নিয়ে আসে। এই নাও টুকি, এই কচু গাছটি নাও। এটি বাসায় রোপণ করবে, আর দেখবে কচু গাছে নীল বাঁধাকপি ধরবে। আর শোনো, এই গাছ তোমরা তো বোন ছাড়া আর কেউই দেখতে পাবে না, আর কেউ তোমাদের ক্ষতিও করতে পারবে না। আর মনে রেখো, এই গাছের বাঁধাকপি কোনোদিনও শেষ হবে না। তাই এই বাঁধাকপি বিক্রি করে তোমরা তোমাদের প্রয়োজন মেটাতে পারো, আর অনেক টাকা রোজগারও করতে পারবে। এই বলে পরী সেখান থেকে চলে যায়। আর ওরা দু বোন খুশি মনে বাড়িতে চলে আসে আর কচু গাছটি রোপণ করে। আর পরের দিন ওরা কচু গাছে নীল বাঁধাকপি দেখতে পায়, আর ওরা দুজনই ভীষণ খুশি হয়। এরপর থেকে ওরা দু বোন বাঁধাকপি বিক্রি করে অনেক টাকা আয় করে। টুকি, এই টুকি, কিরে? টুকি, এই টুকি, কিরে? তোরা কি আমার 5,000 টাকা দিতে পারবি না, তাই না? আমি সবটা বুঝতে পেরেছি, তাই এক্ষুনি তোরা এই বাড়িটা ছেড়ে দে বলছি। না মাসি, তুমি যা ভাবছো তা ভুল। তোমার টাকা চাই তো? এই নাও তোমার টাকা। ভাবতে হবে না যে এত টাকা কোথায় পেয়েছি। অন্যেরটা না চিন্তা করে নিজেরটা ভাবো, বুঝেছো? এরপর থেকে ওরা দু বোনে সুখেই দিন কাটাতে থাকে। কি গো, এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি ভাবছো? আর মেয়েটাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা কি কিছু করতে পেরেছো? সেটাই ভাবছি গিন্নি। আজ গরিব জন্য মেয়েটাকে টাকার অভাবে বিয়ে দিতেই পারছি না। যে পাত্রই আছে সেই শুধু পণ চাচ্ছে। আমি যে কি করব কিছুই ভাবতে পারছি না গো। কেন যে আমাদের মতো গরিবদের ঘরে মেয়ে সন্তান জন্মেছে? বনবাসীদের অপমান আমার যে আর সহ্য হচ্ছে না। সৃষ্টিকর্তা, তুমি না হয় আমাদের মেয়েটাকে তুলে নাও, নয়তো আমাদেরকে তুলে নাও। গিন্নি, শান্ত হও গিন্নি, এমনটা করো না। মেয়েটা শুনতে পেলে যে অনেক কষ্ট পাবে। কষ্ট পেলেই বা কি আমাদের বলো? আমি তো ওকে আর সহ্য করতেই পারছি না। মাঝে মধ্যে মনে হয় ওকে বিষ খাইয়ে মেরে ফেলি। ওর জন্য আমাদের জীবনটা যে নরকে পরিণত হয়েছে। কি গো দিদি, তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ না কেন? তোমরা কি তোমাদের মেয়েকে ঘরে খুঁটি করে রাখবে নাকি? হ্যাঁ, তোমাদের মেয়ের জন্য আমাদের বনে অনেক অঘটন ঘটছে জানো। আজকের মধ্যে যদি তোমাদের অলক্ষী মেয়েকে বিয়ে দিতে না পারো, তাহলে আমরা তোমাদেরকে এই বন থেকে তাড়িয়ে দেব। আমরা এই কথাটা বলার জন্যই এই বনে এসেছি, বুঝতে পেরেছো? কাল যদি এসে দেখি তোমাদের মেয়ে অবিবাহিত আছে, তাহলে সাথে সাথে ঘর থেকে বের করে দেব তোমাদের। কথাটা যেন মনে থাকে।
ওগো দেখলে তো, দেখলে ওরা কি বলে গেল। এবার আমরা কি করব? একদিনে মেয়ের জন্য ছেলে আমরা কোথায় পাবো? এই বন ছাড়া যে আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। ওগো চুপ করে আছো কেন? কিছু তো একটা বলো। এমন সময় দূরের একটা বিড়াল তাদেরকে দেখে, আর মনে মনে বিড়ালটি বলতে থাকে, ওই তো পাখির দেখা পেয়েছি, যাই গিয়ে ওদেরকে বলি আমাকে অভিশাপ মুক্ত করার কথা। আমার যে বিড়াল হয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে। আমি যে বিড়াল হয়ে মা বাবার কাছে ফিরে যেতে পারছি না। হে সৃষ্টিকর্তা, এই পাখিদের মন নরম করে দাও। গিন্নি, ওই দেখো কি সুন্দর একটা বিড়াল। আমি আমার মেয়েকে বিয়ে দেওয়ার উপায় পেয়েছি। আরে আরে দেখো, বিড়ালটা তো আমাদের দিকে এগিয়ে আছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু টুনিকে বিয়ে দেওয়ার কি উপায় পেয়েছো তুমি? টুনিকে বিড়ালের সঙ্গে বিয়ে দেব, আর তারপর এই বিড়ালের সঙ্গে টুনিকে গভীর জঙ্গলে পাঠিয়ে দেব। তখন আর বনের পাখিরা আমাদেরকে আর তাড়িয়ে দেবে না গো। আমরা তখন চিন্তা মুক্ত থাকতে পারবো। কিন্তু তোমার মেয়ে কি বিড়ালকে বিয়ে করবে? জোর করে বিয়ে দেব। চলো আগে বিড়ালটাকে ধরি। এরপর বিড়ালটা ওদের সামনে এসে দাঁড়ায়, আর বিড়ালটা কথা বলতে থাকে, কিন্তু বিড়ালের কথা কেউ শুনতে পারে না। আমাকে সাহায্য করো, আমি বিড়াল নই, আমি যে পাখি। দয়া করে আমাকে তোমরা মুক্ত করো। বিড়ালকে স্থির হয়ে থাকতে দেখে রাজু বিড়ালের গলা দড়ি দিয়ে বেঁধে দেয়। আরে আরে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না? আমাকে কেন বাঁধলে? ও মনে পড়েছে, তার মানে তান্ত্রিক বাবার কথাই সত্য হচ্ছে। পূর্ণিমার রাত না আসা পর্যন্ত আমার কথা কেউ শুনতে পারবে না। হে সৃষ্টিকর্তা, এ কোন বিপদে ফেললে আমাকে। গিন্নি, বিয়ের জন্য সব প্রস্তুত করো, আর তুমি টুনিকে ডাকো। এ কি বাবা মা, তোমরা এই বিড়ালটাকে এভাবে বেঁধে রেখেছো কেন? ছেড়ে দাও ওকে, ও তো অনেক কষ্ট হচ্ছে। ওকে তো ছাড়ার জন্য ধরিনি, ওকে আমরা তোর সঙ্গে বিয়ে দেব জন্য ধরেছি। যা ঘরে গিয়ে বিয়ের জন্য রেডি হয়ে নে। মা, এইসব তুমি কি বলছো? পাত্রপক্ষ বিয়ে করতে চায় না জন্য তুমি আমাকে একটা বিড়ালের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছ? তোমরা আমার বাবা মা নাকি শত্রু বলো তো? আমি এ বিয়ে কিছুতেই করবো না, কিছুতেই না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে তুই আমাদের দুজনের মরা মুখ দেখবি, এই বলে দিলাম। মা, এমন করে বলো না মা, আমি এই বিয়েতে রাজি। জন্মের পর থেকে তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, আর আমি চাই না আমার জন্য তোমরা পাখিদের কথা শোনো। আমি আমার স্বামী বিড়ালকে নিয়ে অনেক দূরে চলে যাব, যাতে তোমাদেরকে কেউ কোনো কথা শোনাতে না পারে। চলো বিড়াল স্বামী, চলো। হে সৃষ্টিকর্তা, তুমি আমার কপালে এত দুঃখ দিয়েছো, আমি যে আর পারছি না সৃষ্টিকর্তা। কেঁদো না টুনি, শান্ত হও। দুঃখের পরে যে সুখ আসে, এটা তুমি ভুলে যেও না। আর তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি তোমার জন্য ফল নিয়ে আছি। এরপর বিড়াল ছুটতে গিয়ে টুনির জন্য ফল নিয়ে আসে, আর টুনি এটা দেখে ভীষণ খুশি হয়। খাবার আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার স্বামী, আর আমি কখনো তোমাকে ছাড়বো না। এরপর টুনি আর বিড়াল ওখানেই থাকতে শুরু করে। একদিন রাতে বিড়াল কথা বলে ওঠে। টুনি, টুনি ওঠো, তুমি আমাকে সাহায্য করো। আজ রাতের কথাই তুমি শুধু শুনতে পারবে, সকাল হলে যে আর আমার কথা শুনতে পারবে না। দয়া করে ওঠো টুনি, আমাকে সাহায্য করো আমার রূপে ফিরে যেতে। কে কে কাঁদে আর কে সাহায্য চাইছো? আমি তোমার স্বামী বিড়াল, মানে উত্তরের বনে রাজা টোনা। আমাকে এই অভিশপ্ত বিড়াল থেকে মুক্ত করো টুনি। কিন্তু তুমি বিড়াল হলে কিভাবে? আর তুমি এতদিন আমাকে এ কথা কেন বলনি? আমি বনে শিকার করতে এসেছিলাম জানো, আর হঠাৎ করে একটা বিড়াল আমার সামনে আসে, আর আমি বিড়ালটাকে তীর ছুড়ি, আর বিড়ালটা সেখানেই সাথে সাথে মারা যায়। বেশ কিছুক্ষণ পর একটা তান্ত্রিক আমার কাছে আসে আর আমাকে অভিশাপ দেয়, আর আমিও সাথে সাথে বিড়াল হয়ে যাই।
আসলে এই বিড়ালটা তান্ত্রিক বাবারই ছিল। তুমি আমাকে সাহায্য করো টুনি, আর তুমি সবটাই তো শুনলে। শান্ত হও, আমি তোমাকে মুক্ত করব। আর বলো, কি করলে তুমি মুক্ত হবে? এই বনে উত্তরের গাছের ডালে একটা সাবান ঘর আছে। ওই সাবান ঘরে একটা সাবান আছে। ওই সাবানটা দিয়ে আমাকে গোসল করালেই আমার ওপর থেকে এই অভিশাপ কেটে যাবে টুনি, আর আমিও মুক্ত হয়ে যাব। কিন্তু আমি ওই সাবান ঘরের আশেপাশে যেতে পারবো না যে। তোমাকে যেতে হবে না, তুমি এখানেই থাকবে, আর আমি তোমার জন্য ওই ঘর থেকে সাবান নিয়ে আসবো। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। ওই তো দেখা যাচ্ছে গাছের ডালে সাবান ঘরটা। যাই যাই, ওই ঘরটা থেকে জলদি আমি সাবানটা নিয়ে আসি। টোনার যে অনেক কষ্ট হচ্ছে। টুনি যেই না ঘরটার দিকে এগিয়ে যায়, অমনি একটা বাঘ সেখানে চলে আসে। অনেক দিন থেকে পাখির মাংস খাই না, আর বনের এইদিকে তো কোনো পাখি আসে না। আজ আমি তোকে অনেক মজা করে খাবো। আয় আমার কাছে আয়। আমাকে ছেড়ে দাও বাঘ বাবা, আমার স্বামী যে অনেক কষ্টে আছে। আমাকে যেতে দাও ওই সাবান ঘরে। তোকে তো ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বাঘ টুনির দিকে এগিয়ে আসে। ঠিক তখনই টুনি পাশ থেকে একটা বড় ডাল তুলে বাঘের মাথায় আঘাত করে, আর বাঘটা সেখানেই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এই সুযোগ, যাই যাই, তাড়াতাড়ি সাবান ঘরে যাই। টুনি গাছের ডালে সাবান ঘরে প্রবেশ করে, আর সাবান নিয়ে টোনার কাছে যায়। এই দেখো টোনা, তোমার জন্য আমি সাবানটা এনেছি। এবার তুমি মুক্ত হবে টোনা। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমাকে মুক্ত করার জন্য। তোমাকে আমি আমার জীবনে পেয়ে অনেক খুশি টুনি। তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো, তোমাকে আমি আর কোনো কষ্ট পেতে দেব না গো। চলো আমার সাথে আমার রাজ্যে ফিরে চলো। এরপর টোনা টুনিকে নিয়ে তার রাজ্যে ফিরে যায়। আরে আরে, বাইরে তো দেখছি অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তবে আগামী 3 দিন বৃষ্টি না থামলেও কোনো সমস্যা নেই, কারণ আমার ঘরে যে অনেক দানা মজুদ আছে। তাহলে তো এখন আর পড়াশোনা করতে হবে না, তাই না মা? পড়াশোনা করতে হবে না, আর স্কুলেও যেতে হবে না। শুধু ঘরে বসে বসে খাবার খেয়ে ঘুমিয়ে দিনটা কাটিয়ে দেওয়া যাবে, তাই না মা? বলো। ওরে আমার পড়াচুনি মেয়ে, শোনো মেয়ের কথা। শোন মা, জীবনে বড় হতে হলে, খাবার খেতে হলে, পরিশ্রম করতে হলে মন দিয়ে পড়াশোনা আর অনেক পরিশ্রম করতে হবে। তবেই না আমরা অর্থ উপার্জন করতে পারবো আর অনেক সুখে থাকতে পারবো। ও মা, এগুলো আবার তোমাকে কে শিখিয়েছে গো? এগুলো আমার মা আমাকে শিখিয়েছে সোনা, তাই তো আমি এগুলো শিখেছি। আর এখন আমি তোর মা হয়ে এই শিক্ষাগুলো তোকে দিচ্ছি, আর এই শিক্ষাগুলো এখন তোকে গ্রহণ করতে হবে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি তোমার শিক্ষা শিক্ষিত হয়ে অনেক বড় হব। এভাবেই তারা মা মেয়ে খুনসুটি করতে থাকে। এমন সময় কে যেন টুনির দরজায় কড়া নাড়তে থাকে। একে কি কালু দাদা, এই অসময়ে তুমি আমার বাড়িতে কেন এসেছো? আসলে টুনি, আমার ঘরের সব খাবার যে শেষ হয়ে গেছে, আর আমার ছানারা খাবারের জন্য কান্নাকাটি করছে। তুই আমাকে দয়া করে একটু খাবার দে না রে বোন। আমি তোমাকে খুব ভালো করে চিনি কালু দাদা, তুমি অনেক অলস, আর তুমি তো একদমই পরিশ্রম করো না। আর তোমার আজকে পরিশ্রম না করার কারণে আজ তোমার ঘরে কোনো খাবার নেই। এমন অলস পাখি আমি একদম সহ্য করতে পারি না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, আর অন্য কোনো জায়গা থেকে খাবার খুঁজে নাও। যাও বলছি। প্লিজ টুনি, দয়া করে আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমাকে কিছু খাবার দিয়ে দে। এই বৃষ্টির সময় আমি যে কোথাও কোনো খাবার পাবো না রে, সেটা কি তুই জানিস না? মা, ও মা, তুমি কালু আঙ্কেলকে একটু খাবার দাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নাও, এই 1 বাটি খাবার তুমি তোমার ছানাদেরকে খাওয়াবে, আর বৃষ্টি কমে গেলে খাবার খুঁজে আনবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে টুনি। কালু কাক টুনির দেওয়া খাবারগুলো নিয়ে বাড়িতে ফিরে যায়, আর খাবারগুলো কাকুলিকে দিয়ে সব ঘটনা খুলে বলে। এত করে তোমাকে আমি বললাম একটু পরিশ্রম করো, আর পরিশ্রম করে আমার কথা যদি তুমি শুনতে, তাহলে আর অন্যের কাছে এভাবে হাত পাততে হতো না।
হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। যাও যাও, এবার নিচে গিয়ে নিজের কাজ করে নাও। কাকলি আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে চলে যায়। দেখতে দেখতে বনের রাত নেমে আসে। ওদিকে বান্টি আর সুখী বাপের বাড়ি থেকে নৌকায় করে আসছিল। হঠাৎই অনেক বৃষ্টির কারণে তাদের নৌকাটা মাঝ নদীতে থেমে যায়। বান্টি, আমার যে ভীষণ ঠান্ডা লাগছে, তুমি দয়া করে কিছু একটা করো বান্টি, আর তাড়াতাড়ি করে ঘাটে যাওয়ার ব্যবস্থা করো। আমি আর কি করব বলো তো সুখী, আমি তো নৌকা চালানোর অনেক চেষ্টা করছি, কিন্তু নৌকার কি যে হলো, নৌকাটা একদমই চলছে না। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না কি যে হলো। বান্টি আর সুখী নৌকা চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই নৌকা চালাতে সক্ষম হয় না। এদিকে মুষলধারে বৃষ্টি পড়ার কারণে দুজনেই কাঁপতে থাকে, আর হঠাৎই একটা বড় ঢেউ এসে নৌকাটা ডুবিয়ে দেয়। বান্টি, বান্টি, আমি যে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি যে ডুবে যাচ্ছি, বাঁচাও। আমার এই ডানাটা তুমি ধরো, তুমি কিন্তু একদম আমার ডানাটা ছাড়বে না। সুখী বান্টির ডানা শক্ত করে ধরে, আর বান্টি কোনো রকমের সাঁতরে গিয়ে পাড়ে উঠে যায়। আমার যে খুব ভয় করছে বান্টি, চারদিকে কেমন চমচমে হয়ে আছে, গা চমচমে ভাব, আর কি ঘুটঘুটে অন্ধকার দেখো। আরে আরে, কি অবস্থা সুখী, তোমার মাথা থেকে রক্ত ঝরছে কেন? তোমার মাথা কি করে ফাটলো, আর রক্তই বা ঝরলো কেন? আমার মাথা তো ফাটেনি, তাহলে এই রক্ত কোথা থেকে এলো? বান্টি, উপরে তাকিয়ে দেখো। পেতনি, দেখো দেখো। তোরা দুজন কিনা আমাকে দেখে ফেলেছিস, তবে তো তোদের দুজনকে দেখা দিয়ে খেতে হয়। পেতনি, আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি, তুমি আমাদের না খেয়ে দয়া করে আমাদের সাহায্য করো। আমরা তো আর তোমার কোনো ক্ষতি করিনি গো, যে তুমি তার প্রতিশোধ হিসেবে আমাদের দুজনকে খাবে। তা অবশ্য তোরা একদমই ঠিক বলেছিস রে। তা বলি, তোরা আবার এখানে কি করে এলি? এখানে তো সচরাচর কেউ আসে না, আর তাছাড়া আমি বা তোদের কি করে সাহায্য করতে পারি বলতো? এরপর বান্টি পেতনিকে সব ঘটনা খুলে বলে। পেতনি, আজ রাতটা আমাদের এখানে কোনো নিরাপদ স্থানে রেখে কাল সকালবেলা আমাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত অস্থির হোস না, তোরা আয় আমার পিছু পিছু, আমি তোদের সব ব্যবস্থা করে দিচ্ছি। ও মা, কত সুন্দর গাছের উপরে একটা ঘাসের ঘর, আমার তো ঘরটা অনেক পছন্দ হয়েছে। দেখো বান্টি, কি সুন্দর একটা ঘাসের ঘর। তোরা আর দেরি করিস না, তোরা বরং এই ঘাসের ঘরে ঢুকে পড়, আর বাকিটা সকাল হলে বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো পেতনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। তোরা এই ঘরের ভেতরে সব ধরনের খাবার পেয়ে যাবি রে, তাই ঘরের ভেতরে ঢুকিয়ে খাবার দাবার খেয়ে তোরা বরং শুয়ে পড়। এসব কথা বলে পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে বান্টি আর সুখী সেই ঘাসের ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর ভেতরে থাকা খাবারগুলো খেয়ে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে, তবুও বৃষ্টি থামার কোনো নামই নেই। বান্টি আর সুখী ঘরের দরজা খুলে পুরো অবাক হয়ে যায়। বান্টি, আমরা তো দেখছি আমাদের বনে চলে এসেছে গো। দেখো দেখো, সবাই বৃষ্টির কারণে কোথাও যেতে না পেরে সবার ঘরের দরজায় বসে আছে। সুখী, আমি তো আমার চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছি না গো। বান্টি আর সুখী এইসব দেখে ভীষণ খুশি হয়। তারপর তারা দুজন বৃষ্টিতে ভিজে সবাইকে সব কথা খুলে বলে। এই সব কথা শুনে কালুর মনে অনেক লোভ হয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়। এখন তো অনেক রাত হয়েছে, বান্টি নিশ্চয়ই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই সুযোগে আমাকে আমার কাজটা করতে হবে। কালু চুপি চুপি বৃষ্টিতে ভিজে সুখীর বাড়িতে ঢুকে খাবার চুরি করার জন্য, কিন্তু বোকা কালু খাবার চুরি করার ধান্দায় অন্য সবকিছু সে ভুলে যায়। ওরে বাবারে, ওরে মারে, জ্বলে গেল গো, জ্বলে গেল, আমার পেছন জ্বলে গেল, কে আছো, বাঁচাও বাঁচাও আমাকে। কালুর এমন চিৎকার শুনে বান্টি আর সুখী ঘুম থেকে উঠে পড়ে, আর তারা দুজনে জল ঢেলে কালুর লেজ থেকে আগুন নেভায়। কালু দাদা, তুমি আমাদের কাছে চাইলেই তো আমরা তোমাকে খাবার দিয়ে দিতাম, তোমাকে আর এত কষ্ট করে চুরি করতে হতো না। চুরি করা যে মহা পাপ গো, আর তার শাস্তিও তুমি পেলে, দেখেছো তো? আমি যে লজ্জিত, আমি আর কোনোদিনও এভাবে চুরি করব না, আমাকে তোমরা ক্ষমা করে দাও। দেখো দেখো, তোমরা দেখো, আমার লেজটা কতখানি পুড়ে গেছে। কালু কাক তার নিজের ভুল বুঝতে পারে, আর সে মাথা নত করে সেখান থেকে উড়ে তার বাড়িতে চলে যায়।